নমস্কার, ট্রাইব টিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমরা বসে রয়েছি এমন একজন ব্যক্তির সাথে, যিনি আহ, একাধিক মানুষের কাছে বেশ কিছু ব্যাপার উন্মোচিত করেছেন। যিনি দাবি করেন তিনি থাকেন মানুষের সাথে, এবং তার প্রচারের ক্ষেত্রেও দেখেছি তথাকথিত প্রচারের ছক ভেঙেই প্রচারের পথে পা মিলিয়েছেন তিনি। এবারে ঘাটাল লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির টিকিটের প্রার্থী ডক্টর হিরণময় চট্টোপাধ্যায়, যিনি সবার কাছে পরিচিত হিরণ নামে। ট্রাইব টিভি পর্দায় আপনাকে স্বাগত দাদা। আপনার কাছে আমার প্রথম যে জিজ্ঞাসা থাকবে, আপনি ছিলেন একটা ভারতের খ্যাতনামা একটি প্রতিষ্ঠানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি পদে। সেখান থেকে আপনি এলেন অভিনয় জগতে, সেখানেও সাফল্য পেলেন। সাফল্যের প্রায় শীর্ষে থাকা অবস্থাতেই আপনি এলেন জনসেবার কাছে। হঠাৎ এই জগৎটাকে কেন বেছে নিলেন? না, আমি তো ছাত্র রাজনীতি করেছি। আমি যখন কলেজে পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখনও আমি ছাত্র রাজনীতি করেছি। তো ওখানে ছাত্র রাজনীতি করার একটা সবচেয়ে বড় কারণ ছিল যে পরিমাণে দুর্নীতি আমাদের বাংলায় তখনও হতো, এখন তার পরিমাণ আরো বেড়ে গেছে। তো দুর্নীতির হাত থেকে যদি বাংলার আপামর জনসাধারণকে না আমরা বাঁচাতে পারি, সবাই যদি ঘরে বসে বসে টিভি দেখে যদি আমরা সমালোচনা করি, চায়ের দোকানে বসে সমালোচনা করি, তাহলে মাঠে নামবে কারা? কাউকে তো একটা মাঠে নামতে হবে, কাউকে তো একটা মাঠে নেমে প্রতিবাদ করতে হবে। সেটা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি তখনও করেছি। তারপরে যখন 2021-এ অমিত শাহজির হাত ধরে, মাননীয় দিলীপ বাবুর হাত ধরে, মাননীয় শুভেন্দু বাবুর হাত ধরে ভারতীয় জনতা পার্টি যখন জয়েন করলাম, এবং বিধানসভায় আমাকে পশ্চিম এই জেলারই আরেকটি বিধানসভা খড়গপুর সদরে আমাকে বলা হলো সেখানে ভারতীয় জনতা পার্টির হয়ে লড়াই করতে। সেই লড়াইতে সামিল হলাম, এবং দেখুন সেখানে পশ্চিম মেদিনীপুরে কোনো বিধানসভা বিজেপি জিততে পারেনি, কিন্তু মানুষ খড়গপুর সদরেতে আমাকে জিতিয়েছিলেন। তার জন্য আমি মানুষের কাছে কৃতজ্ঞ, আমাদের ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তার কাছে আমি কৃতজ্ঞ। এবং গত 3 বছরে খড়গপুর সদরে যা যা কাজ করেছে, অনেকেই নাকি বলে নাকি খড়গপুর সদরে আমি কিছু করিনি, একটা নাকি রাস্তা হয়নি বলে কয়েকজন প্রতিবাদ করেছিল। এখন যে প্রতিবাদ করেছিল, আপনি তার ব্যাকগ্রাউন্ডটা নেবেন, সে আমার সঙ্গে সারাক্ষণ ঘুরে বেড়াতো, এবং তার অনেকগুলি নেশা আছে। আমি একদম কাউকে ছোট করব না, কাউকে অপমান করতে চাই না, তার অনেক রকম নেশা আছে। আপনারা গেলেই জানতে পারবেন তার কত রকমের নেশা আছে। সে তার চায় যে তার বাড়ির উঠোন অব্দি রাস্তা হোক। এখন আমি দল করি বলে, আমি এমএলএ বলে, আমি কাউন্সিলর বলে, আমার সঙ্গে কেউ ঘোরে বলে আমি তার বাড়ির সামনে দিয়ে রাস্তা করে দিতে পারি না? তাহলে বাকি মানুষের কি হবে? যারা এত বছর ধরে যাদের রাস্তা রাস্তা নেই, আগে তারটা করবো না? যে আমার সঙ্গে সঙ্গে যে ঘোরে, সে যেহেতু আমার সঙ্গে ঘোরে, বলে তার আমি কি বাড়ি অব্দি রাস্তা করে দেবো? আমি জীবনে এইরকম ভাবে কাছের মানুষের জন্য রাজনীতি করিনি, আমি কাজের মানুষের জন্য রাজনীতি করি। পরে আপনাকে আমি বলে দিচ্ছি, একেবারে আমি তার আগে একটু জানতে চাইবো যে রেল শহর, যেটাকে মিনি ইন্ডিয়া বলা হয়, সেই একটা কঠিন মাটিতে আপনার লড়াই প্রথম শুরু। সেই লড়াইটা আপনি পেরিয়েছেন, তারপরে এসেছেন ঘাটালের লোকসভার কন্টেস্ট করার জন্য, যেখানে দুবারের সাংসদ রয়েছেন তৃণমূলের। লড়াইটা কতটা তফাৎ মনে হচ্ছে, কিভাবে নিচ্ছেন এই লড়াইটাকে? এই লড়াইটা খুব একটা কঠিন নয়। আমার কাছে কাউন্সিলরের লড়াইটা অনেক কঠিন ছিল। খড়গপুর সদরের 33 নম্বর ওয়ার্ড তালবাগিচার মাননীয় জওহরলাল পাল, তিনি 25 বছরের কাউন্সিলর ছিলেন। একজন কাউন্সিলরকে বা একজন পঞ্চায়েতকে হারানো খুব কঠিন, কারণ সেখানে ভোট হয় না, সেখানে রিগিং হয়। আপনারা দেখেছেন পঞ্চায়েতে কি হয়েছে, আপনারা দেখেছেন পৌরসভা ইলেকশনে কি হয়েছে। কারণ সেখানে পশ্চিমবঙ্গের দলদাস পুলিশ থাকে। পশ্চিমবঙ্গের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদেরকে সিভিক পুলিশ নাম করে তাদেরকে দাঁড় করিয়ে দিয়েছে। এই সিভিক ভাই বোনদের প্রতি আমার কোনো নেই, তাদের প্রতি আমার সমবেদনা আছে, কারণ তাদেরকে শোষণ করছে এই রাজ্য সরকার। সিভিক ভলেন্টিয়ারদেরকে নামিয়ে দিয়ে, সিভিক পুলিশকে নামিয়ে দিয়ে তাদেরকে এই সরকার শোষণ করছে। মানে একজন পুলিশ অফিসারের মাইনে যদি 60,000 টাকা হয়, তো একজন সিভিক পুলিশের মাইনে কত? 10-এর মধ্যেই 10-12 হাজার টাকা। কাজ একই, কিন্তু একজন পুলিশের চাকরি, তার মাইনে 60,000, আর একজন সিভিক পুলিশের মাইনে মাত্র 10-12 হাজার। একই কাজ করতে হচ্ছে। তো বলে সিভিক পুলিশদের উপর আমাদের সমবেদনা আছে। আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে, আমাদের আমাদের সরকার ক্ষমতা এলে এদের মাইনে আমরা একদম পুলিশের সমান সমান করে দেবো।
ব্যাপারটা হলো উনি বলছেন ব্যক্তিগত আক্রমণ। কোনটা ব্যক্তিগত? ওনার নেতা শঙ্কর দলুই তিনি বলছেন উনি 30% কাটমানি নেন। আমি সেটাই বলছি। ওনার পিএ রামপদ মান্না তিনি বলছেন উনি চাকরি বিক্রি করেন। প্রত্যেক বছরে শয়ে শয়ে চাকরি বিক্রি করে উনি কোটি কোটি টাকা তুলেছেন, সেটাই আমি বলছি। সিবিআই ইডির কেস চলছে ওনার এগেনস্টে, গরু চোরের কেস। আমি সেটা নিয়ে বলছি। ট্যাবাগেরিয়া ব্রিজ উনি বলেছিলেন না করলে উনি ভোটে দাঁড়াবেন না। উনি বলেছিলেন যদি ট্যাবাগেরিয়া ব্রিজ না করেন তাহলে উনি ভোটে দাঁড়াবেন না। আমি সেটাই বলছি। ভেঙে গেল ট্যাবাগেরিয়া ব্রিজ, মানুষ বললো এখান থেকে অবৈধ বালি ওঠে। আমি ভিডিওকে জিজ্ঞেস করলাম, ভিডিও বললো না উনি কিছু জানেন না। তারপরেই আবার ভিডিও বলছেন যে হ্যাঁ 300 গাড়ি অবৈধ বালি উনি আটকে রেখেছেন। তাহলে দুবার দুটো কথা বলেছেন। তাহলে বালি থেকে টাকা যেত, বালি খাদান থেকে পয়সা না তুললে একটা ভিডিওর সামনে কি করে অবৈধ খাদান চলে? কেশপুরের সিও দিয়ে কি করে আপনার ট্যাবাগেরিয়ার সামনে বালি উঠছে? তাহলে বালি থেকে টাকা তোলে গ্রামের মানুষরা এসে এসে বলছে। আমি তো জানতামই না। আমি জানতাম গরু চোর, সোনা চোর, চাকরি চোর 30% কাটবে, অতদিন আমি জানতাম। সেদিনকে ট্যাবাগেরি থেকে জানলাম যে বালি চোর। তারপরে বাচ্চা ছেলেরা এসে বলল যে ট্যাবাগেরিয়ার ওই বাঁশের ব্রিজ, বাঁশের সেতু পেরোতে গেলে 5 টাকা 5 টাকা 10 টাকা দিতে হয়, যেতে 5 টাকা আসতে 5 টাকা। আমি ভিডিওকে জিজ্ঞেস করলাম যে এই টাকা আপনি নেন? বলছে না সরকার নেয় না। সরকার নেয় না মানে কে নেয়? তৃণমূল তোলে। তৃণমূল মানে কে? এখানকার সাংসদ, তাই না? তা আমি বললাম উনি সেতু চোর। ভিডিওকে বলেছি যে এটা বন্ধ করতে হবে। ভিডিওকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় ভিডিওকে ট্যাবাগেরিয়া ব্রিজের সরকার সিভিক ভলেন্টিয়ারদেরকে নামিয়ে দিয়ে, সিভিক পুলিশকে নামিয়ে দিয়ে তাদেরকে এই সরকার শোষণ করছে। মানে একজন পুলিশ অফিসারের মাইনে যদি 60,000 টাকা হয়, তো একজন সিভিক পুলিশের মাইনে কত? 10-এর মধ্যেই। 10-12 হাজার টাকা। কাজ একই, কিন্তু একজন পুলিশের চাকরি তার মাইনে 60,000, আর একজন সিভিক পুলিশের মাইনে মাত্র 10-12 হাজার। একই কাজ করতে হচ্ছে। তো বলে সিভিক পুলিশদের উপর আমার সমবেদনা আছে, আমরা ভারতীয় জনতা পার্টি ক্ষমতা এলে, আমাদের আমাদের সরকার ক্ষমতা এলে এদের মাইনে আমরা একদম পুলিশের সমান সমান করে দেবো। ব্যাপারটা হলো উনি বলছেন ব্যক্তিগত আক্রমণ। কোনটা ব্যক্তিগত? ওনার নেতা শঙ্কর দলুই তিনি বলছেন উনি 30% কাটমানি নেন। আমি সেটাই বলছি। ওনার পিএ রামপদ মান্না তিনি বলছেন উনি চাকরি বিক্রি করেন। প্রত্যেক বছরে শয়ে শয়ে চাকরি বিক্রি করে উনি কোটি কোটি টাকা তুলেছেন, সেটাই আমি বলছি। সিবিআই ইডির কেস চলছে ওনার এগেনস্টে, গরু চোরের কেস। আমি সেটা নিয়ে বলছি। ট্যাবাগেরিয়া ব্রিজ উনি বলেছিলেন না করলে উনি ভোটে দাঁড়াবেন না। উনি বলেছিলেন যদি ট্যাবাগেরিয়া ব্রিজ না করেন তাহলে উনি ভোটে দাঁড়াবেন না। আমি সেটাই বলছি। ভেঙে গেল ট্যাবাগেরিয়া ব্রিজ, মানুষ বললো এখান থেকে অবৈধ বালি ওঠে। আমি ভিডিওকে জিজ্ঞেস করলাম, ভিডিও বললো না উনি কিছু জানেন না। তারপরেই আবার ভিডিও বলছেন যে হ্যাঁ 300 গাড়ি অবৈধ বালি উনি আটকে রেখেছেন। তাহলে দুবার দুটো কথা বলেছেন। তাহলে বালি থেকে টাকা যেত, বালি খাদান থেকে পয়সা না তুললে একটা ভিডিওর সামনে কি করে অবৈধ খাদান চলে? কেশপুরের সিও দিয়ে কি করে আপনার ট্যাবাগেরিয়ার সামনে বালি উঠছে? তাহলে বালি থেকে টাকা তোলে গ্রামের মানুষরা এসে এসে বলছে। আমি তো জানতামই না। আমি জানতাম গরু চোর, সোনা চোর, চাকরি চোর 30% কাটবে, অতদিন আমি জানতাম। সেদিনকে ট্যাবাগেরি থেকে জানলাম যে বালি চোর। তারপরে বাচ্চা ছেলেরা এসে বলল যে ট্যাবাগেরিয়ার ওই বাঁশের ব্রিজ, বাঁশের সেতু পেরোতে গেলে 5 টাকা 5 টাকা 10 টাকা দিতে হয়, যেতে 5 টাকা আসতে 5 টাকা। আমি ভিডিওকে জিজ্ঞেস করলাম যে এই টাকা আপনি নেন? বলছে না সরকার নেয় না। সরকার নেয় না মানে কে নেয়? তৃণমূল তোলে। তৃণমূল মানে কে? এখানকার সাংসদ, তাই না? তা আমি বললাম উনি সেতু চোর। ভিডিওকে বলেছি যে এটা বন্ধ করতে হবে। ভিডিওকে অসংখ্য ধন্যবাদ। মাননীয় ভিডিওকে ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে যিনি ভিডিও ডেবরার, তাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আন্দোলনে আপনি সাড়া দিয়েছেন, আপনি ওখানে পয়সা তোলা বন্ধ করে দিয়েছেন। আমি এই চ্যানেলের মাধ্যমে বলছি যে ওই ট্যাবাগেরিয়ার ওই যে ব্রিজ পেরোতে গেলে যদি আবার পয়সা যায় আমাকে জানাবেন এবং বিডিও অফিসে যাবেন, কারণ বিডিওর নির্দেশে ওখানে পয়সা তোলা বন্ধ হয়ে গেছে। আমি তো এগুলোই বলছি। উনি গিয়েছিলেন সবংয়ে, সেখানে বলছেন যে আপনি তো বলেছিলেন কাটাখালি ব্রিজ করে দেবেন, করেননি। আবার ভোটে দাঁড়িয়েছেন, কি করবেন? উনি বলছেন ও ডাক্তার মানস ভুঁইয়াকে বলুন। কেন? মানস ভুঁইয়া কি করবেন? মানস ভুঁইয়া তো এখানকার সাংসদ নন। আপনি আপনার দলের নেতা শ্রদ্ধেয় মানস ভুঁইয়াকে, একজন ডাক্তার বাবু, মানস বাবু তো ডাক্তার বাবু, ভদ্র মানুষ, আপনি তাকে বলছেন মানস ভুঁইয়া করেনি? মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলুন। আপনাদের চ্যানেলেই দেখলাম তো।
ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে মানুষ গিয়ে বলেছে আপনি কেন ট্যাবাগেরিয়া ব্রিজ করেননি? আরে ওটা পিসি কে বলুন। কেন পিসি উত্তর দেবে? আপনি তো সাংসদ, আপনি তো বলেছেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ না হলে উনি ভোটে দাঁড়াবেন না, কাটাখালি ব্রিজ না হলে উনি ভোটে দাঁড়াবেন না, তাহলে আবার ভোটে দাঁড়াচ্ছেন কেন? তো কথা হলো গিয়ে যে বারবার যে মানুষকে মিথ্যে কথা বলছে, বারবার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। গত বছর গোল্ড হাব খুললেন, কোথায় গোল্ড হাব? গোল্ড হাব তো বন্ধ হয়ে পড়ে রয়েছে, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকারের কাছে পয়সা নেই, গোল্ড হাব খুলে বন্ধ করে ফেলেছে। কেন? না সরকারের জমি কেনার টাকা নেই। সরকার কি করছিল? না শ্মশান অধিগ্রহণ করে নিচ্ছিল, বাচ্চাদের খেলার মাঠ নিয়ে নিচ্ছিল। গ্রামের মানুষ প্রতিবাদ করে, ফরিদপুর মৌজা মানুষ প্রতিবাদ করে আটকে দিয়েছে হাইকোর্টে গিয়ে। বলে আপনি বলুন না গোল্ড হাব কেন আপনি চালু করতে পারলেন না? ফিতে কাটলেন, তারপরে গোল্ড হাব কোথায় গেল? এই যে মানুষকে মিথ্যে কথা বলছেন যে আপনি এখন ঘাটাল মাস্টার প্রকল্প করবেন। আর একটা হাস্যকর কথা, ওনার সরকার নির্বাচন কমিশনকে বলেছে যে ঘাটাল মাস্টার প্রকল্প করে দিতে হবে। নির্বাচন কমিশনকে বলেছে যে আমরা এখনই ঘাটাল মাস্টার প্রকল্প করব, আপনারা তার অ্যাপ্রুভাল দিন। আপনি বলুন না পৃথিবীর কোথাও শুনেছেন যে নির্বাচন কমিশন এসে নির্বাচন করবে না, তারা ঘাটাল মাস্টার প্রকল্প করবে? শুনেছেন? শুনেছেন কোথাও? উনি কেন্দ্রকে প্রশ্ন করছেন যে কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি ঘাটালে। কেন্দ্র উত্তর দিয়েছে, ভাই তোমার রাজ্য থেকে কোনো এই আসেনি, প্রপোজালই আসেনি। যদি কেন্দ্র কোনো প্রপোজাল না দেয়, তাহলে এই রাজ্য যদি কোনো প্রপোজাল কেন্দ্রকে না দেয়, কেন্দ্র কি করে করবে? অতএব ওনার সঙ্গে রাজ্যেরও কোনো সম্পর্ক নেই, উনি রাজ্যের কারোর সঙ্গে কথা বলেন না। শুধু ভোটের সময় একবার মুখ্যমন্ত্রী বলে যাও ভোটে গিয়ে জিতে চলে এসো। 2014-তে গেছে, এসছে, ভোটে জিতেছে, চলে গেছে। 2019-এ ভোটের দিনকে এসছে, জিতেছে, চলে গেছে। আবার 2024-এ বলে যে যাও জিতে এসো, চলে এসছে, আবার জিতে গেলে বাড়ি চলে যাবে। আরে রাজ্যকে তো জিজ্ঞেস করো যে কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনো প্রকল্প আছে কিনা, তবে তো তুমি প্রশ্ন করবে। না জেনে কেন্দ্রকে প্রশ্ন করছে। তো ব্যাপার হলো যে ওনারই বন্ধু সাংসদ বসিরহাটে, তিনি বলছেন 174 ধারা চলছে, 144-কে এটা যে 100, উনি তো বলে দিতে পারতেন বন্ধুকে, উনি তো ফোন করে বলতে পারতেন যে বন্ধু ওটা 174 না 144। এখানে মৃত্যু হলো আমাদের ভাই শহীদ, আমাদের বিজেপির ভাই আমি আমি শহীদ আমি আমি শান্তনু গোড়াই। এই প্রসঙ্গে আসবো। উনি কি বলছেন এক মিনিট দাদা। যে ওটা দুর্ঘটনা। হ্যাঁ, কেন? না ওনার পুলিশ, আমি দলদাস এটাতেই আসবো, পুলিশ আমি এটাতেই আসবো, পোস্টমর্টমে উত্তর দিয়েছে যে এটা নাকি ধান ক্ষেতের উপরে জলে ডুবে শান্তনু গোড়াই মারা গেছে। আমি এটাতেই আসবো। গতকাল উনি এটা বলছেন যে বিজেপি তার চিরচরিত সিস্টেম অনুযায়ী মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আপনি এর আগেও বলেছেন যে এটা মৃত্যু নয়, এমনকি বিডি অফিসে গিয়েও সে একই আপনি ব্যাপারটা তুলে ধরেছেন। এই বিষয়ে কি বলবেন? 10.5 ঘন্টা লেগেছিল, 10.5 ঘন্টা এই খুনের এফআইআর নিতে। খড়গপুরের লোকাল পুলিশ স্টেশন, আইসি, ওসি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি সবাই 10.5 ঘন্টা লাগিয়েছিল এফআইআর নিতে। লাস্টে আমি যখন অত্যন্ত ভদ্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করি, উনি সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপিকে পাঠান এবং এফআইআরটা নেওয়া হয়। আপনি বলুন তো, একটা মৃতের পরিবারকে 10 ঘন্টা পুলিশ হেনস্থা করলো, ইনক্লুডিং মি। আমি বসেছিলাম থানাতে 5 ঘন্টা, মৃতের পরিবার 10 ঘন্টা, তাও থানা এফআইআর নিচ্ছিল না। কি বলছিল থানা পুলিশ? না এটা স্ট্রোক। আগেই বলে দিল, পোস্টমর্টমের আগেই পুলিশ বলছে, অন রেকর্ড, অন রেকর্ড আছে, আমি লাইভ করেছিলাম। আমি তো এগুলোই বলছি। উনি গিয়েছিলেন সবঙ্গে, সেখানে বলছেন যে আপনি তো বলেছিলেন কাটাখালি ব্রিজ করে দেবেন, করেননি, আবার ভোটে দাঁড়িয়েছেন, কি করবেন? উনি বলছেন ও ডাক্তার মানস ভুঁইয়াকে বলুন। কেন? মানস ভুঁইয়া কি করবেন? মানস ভুঁইয়া তো এখানকার সাংসদ নন। আপনি আপনার দলের নেতা শ্রদ্ধেয় মানস ভুঁইয়াকে, একজন ডাক্তারবাবু, মানসবাবু তো ডাক্তারবাবু, ভদ্র মানুষ, আপনি তাকে বলছেন মানস ভুঁইয়া করেনি? মানস ভুঁইয়ার সঙ্গে কথা বলুন। আপনাদের চ্যানেলেই দেখলাম তো, ট্যাবাগেরিয়া ব্রিজের সামনে মানুষ গিয়ে বলেছে আপনি কেন ট্যাবাগেরিয়া ব্রিজ করেননি? আরে ওটা পিসি কে বলুন। কেন পিসি উত্তর দেবে? আপনি তো সাংসদ, আপনি তো বলেছেন যে ট্যাবাগেরিয়া ব্রিজ না হলে উনি ভোটে দাঁড়াবেন না, কাটাখালি ব্রিজ না হলে উনি ভোটে দাঁড়াবেন না, তাহলে আবার ভোটে দাঁড়াচ্ছেন কেন? তো কথা হলো গিয়ে যে বারবার যে মানুষকে মিথ্যে কথা বলছে, বারবার মানুষকে মিথ্যে প্রতিশ্রুতি দিচ্ছে। গত বছর গোল্ড হাব খুললেন, কোথায় গোল্ড হাব? গোল্ড হাব তো বন্ধ হয়ে পড়ে রয়েছে, কারণ সরকারের কাছে টাকা নেই, সরকারের কাছে পয়সা নেই, গোল্ড হাব খুলে বন্ধ করে ফেলেছে। কেন? না সরকারের জমি কেনার টাকা নেই। সরকার কি করছিল? না শ্মশান অধিগ্রহণ করে নিচ্ছিল, বাচ্চাদের খেলার মাঠ নিয়ে নিচ্ছিল। গ্রামের মানুষ প্রতিবাদ করে, ফরিদপুর মৌজা মানুষ প্রতিবাদ করে আটকে দিয়েছে হাইকোর্টে গিয়ে। বলে আপনি বলুন না গোল্ড হাব কেন আপনি চালু করতে পারলেন না?
ফিতে কাটলেন, তারপরে গোল্ডাপ কোথায় গেল? এই যে মানুষকে মিথ্যে কথা বলছেন যে আপনি এখন ঘাটাল মাস্টার প্রকল্প করবেন, আর একটা হাস্যকর কথা, ওনার সরকার নির্বাচন কমিশনকে বলেছে যে ঘাটাল মাস্টার প্রকল্প করে দিতে হবে। নির্বাচন কমিশনকে বলেছে যে আমরা এখনই ঘাটাল মাস্টার প্রকল্প করব, আপনারা তার অ্যাপ্রুভাল দিন। আপনি বলুন না, পৃথিবীর কোথাও শুনেছেন যে নির্বাচন কমিশন এসে নির্বাচন করবে না, তারা ঘাটাল মাস্টার প্রকল্প করবে? শুনেছেন? শুনেছেন কোথাও? উনি কেন্দ্রকে প্রশ্ন করছেন যে কেন কেন্দ্রীয় বিদ্যালয় হয়নি ঘাটালে। কেন্দ্র উত্তর দিয়েছে, ভাই তোমার রাজ্য থেকে কোনো এই আসেনি, প্রপোজালই আসেনি। যদি কেন্দ্র কোনো প্রপোজাল না দেয়, তাহলে এই রাজ্য যদি কোনো প্রপোজাল কেন্দ্রকে না দেয়, কেন্দ্র কি করে করবে? অতএব ওনার সঙ্গে রাজ্যেরও কোনো সম্পর্ক নেই। উনি রাজ্যের কারোর সঙ্গে কথা বলেন না, শুধু ভোটের সময় একবার মুখ্যমন্ত্রী বলে যাও ভোটে গিয়ে জিতে চলে এসো। 2014-তে গেছে, এসছে, ভোটে জিতেছে, চলে গেছে। 2019-এ ভোটের দিনকে এসছে, জিতেছে, চলে গেছে। আবার 2024-এ বলে যাও জিতে এসো, চলে এসছে, আবার জিতে গেলে বাড়ি চলে যাবে। আরে রাজ্যকে তো জিজ্ঞেস করো যে কেন্দ্রীয় বিদ্যালয়ে কোনো প্রকল্প আছে কিনা, তবে তো তুমি প্রশ্ন করবে। না জেনে কেন্দ্রকে প্রশ্ন করছে। তো ব্যাপার হলো যে ওনারই বন্ধু সাংসদ বসিরহাটে, তিনি বলছেন 174 ধারা চলছে, 144-কে, এটা যে 100, উনি তো বলে দিতে পারতেন বন্ধুকে, উনি তো ফোন করে বলতে পারতেন যে বন্ধু ওটা 174 না 144। এখানে মৃত্যু হলো আমাদের ভাই শহীদ, আমাদের বিজেপির ভাই আমি আমি শহীদ আমি আমি শান্তনু গোড়াই। এই প্রসঙ্গে আসবো। উনি কি বলছেন এক মিনিট দাদা। যে ওটা দুর্ঘটনা। হ্যাঁ, কেন না, ওনার পুলিশ, আমি দলদাস এটাতেই আসবো, পুলিশ আমি এটাতেই আসবো, পোস্টমর্টমে উত্তর দিয়েছে যে এটা নাকি ধান ক্ষেতের উপরে জলে ডুবে শান্তনু গোড়াই মারা গেছে। আমি এটাতেই আসবো। গতকাল উনি এটা বলছেন যে বিজেপি তার চিরচরিত সিস্টেম অনুযায়ী মৃত্যু নিয়ে রাজনীতি করছে। আপনি এর আগেও বলেছেন যে এটা মৃত্যু নয়, এমনকি বিডি অফিসে গিয়েও সে একই আপনি ব্যাপারটা তুলে ধরেছেন। এই বিষয়ে কি বলবেন? 10.5 ঘন্টা লেগেছিল, 10.5 ঘন্টা এই খুনের এফআইআর নিতে। খড়গপুরের লোকাল পুলিশ স্টেশন, আইসি, ওসি, এসডিপিও, অ্যাডিশনাল এসপি সবাই 10.5 ঘন্টা লাগিয়েছিল এফআইআর নিতে। লাস্টে আমি যখন অত্যন্ত ভদ্র ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে ফোন করি, উনি সঙ্গে সঙ্গে অ্যাডিশনাল এসপিকে পাঠান এবং এফআইআরটা নেওয়া হয়। আপনি বলুন তো, একটা মৃতের পরিবারকে 10 ঘন্টা পুলিশ হেনস্থা করলো, ইনক্লুডিং মি। আমি বসেছিলাম থানাতে 5 ঘন্টা, মৃতের পরিবার 10 ঘন্টা, তাও থানা এফআইআর নিচ্ছিল না। কি বলছিল থানা পুলিশ? না এটা স্ট্রোক। আগেই বলে দিল, পোস্টমর্টমের আগেই পুলিশ বলছে, অন রেকর্ড, অন রেকর্ড আছে, আমি লাইভ করেছিলাম। তো আপনি বলুন, একটা পুলিশ পোস্টমর্টম হলো না, তার আগেই বললো স্ট্রোক। আর পোস্টমর্টম করার পরে কি বলছে না ওই ধান, শুকনো ধান খেতে হবে। আমরা শুকনো ধান, এই প্রচন্ড প্রখর রৌদ্র, আপনি তো ছিলেন ডেড বডিস যখন তোলা হয়, কোথাও দেখেছিলেন ওখানে কোনো ডোবা আছে, পুকুর আছে? পড়েছিল একটা শুকনো মাঠের মধ্যে, ধান ক্ষেতের মধ্যে, বলছে জলে ডুবে ড্রাউনিং, জলে ডুবে মারা গেছে মদ্যপ অবস্থায়। এবং সেটা মাননীয় সাংসদ দীপক অধিকারী বলছেন, সাপোর্ট করে বলছেন হ্যাঁ এটাই হয়েছে, বলছেন এটা দুর্ঘটনা। ভাবতে পারেন সাংসদ কোন লেভেলে গেছে? মানে সাংসদ একটা মৃত্যুকে নিয়ে পর্যন্ত মিথ্যে বলছে, সাংসদ একটা মৃত্যুকে নিয়ে মিথ্যে বলছে। এর থেকে লজ্জা মনে হয় পৃথিবীর কোথাও হয় না, যে একটা রাজনীতি করতে এসে কোনো অভিনেতা মানে একটা মৃত ব্যক্তিকে নিয়ে, তাকে নিয়ে মিথ্যে বলছে। একটা মৃতের পরিবারের প্রতি কোনো সমবেদনা নেই। উনি তো সাংসদ, উনি তো থানায় ফোন করে বলতে পারতেন যে আপনারা এই ফাইলটা নিন, ইনভেস্টিগেশন হবে পরে, ইনভেস্টিগেশন হবে পরে, আগে তো এফআইআরটা নিন। দম ছিল না তো বলার। তাহলে ওনারই তো ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা তো উনি করেছেন। যদি উনি ষড়যন্ত্র না করতেন তাহলে থানায় বলতেন যে আপনারা এফআইআরটা নিচ্ছেন না কেন, এফআইআরটা নিন। ওনারই তো লোকসভা, ওনারই তো ভোটার, বলেননি তো উনি। আজকে কালকে নাটক করছেন। একজন সৎ সাহসী সাংবাদিক ভীষণ দরকার, না হলে সন্দেশখালী কখনো জানতে পারতো না। আর কোনো প্রশ্ন? আমার শেষ প্রশ্ন, এবং এটাও আপনার দুটো আমি প্রশ্ন করবো। এক হচ্ছে আপনি খড়গপুরের জনপ্রতিনিধি থাকাকালীন যে সমস্ত কাজগুলো করেছেন এবং যেগুলো আন্ডার প্রসেস রয়েছে, এরপরে ঘাটাল নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, যেটা আপনার মনে হয়েছে যে এতদিন ধরে সেটা হয়নি, এটা হওয়া উচিত ছিল? ঘাটালের প্রথম যে রেল লাইনটা 2011-12-তে অ্যাপ্রুভড হয়েছে, রেল লাইনটা হলে বা রেল লাইনটা করবো, ভোটে জেতার 1 মাসের মধ্যে রেল লাইনের কাজটা শুরু করবো। রেল লাইনের ডিজাইনও চলছে, আপনাকে বলে রাখছি, ডিজাইনও চলছে, জেনে রাখুন আপনি।
তো রেল মানে লাইন ঘাটাল রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হতে চলেছে। অলরেডি তো অন্তর্ভুক্ত, 11-12 থেকে অন্তর্ভুক্ত। আপনি সাংবাদিক হিসেবে সেটাও জানেন। না না না, আমি কি বলছি, অলরেডি বিন ইনক্লুডেড, ইট ইজ অলরেডি ঘাটাল রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হতেই চলেছে। মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে না। 2011-তে ক্ষমতা এসছে, তবে থেকে রেল লাইনটা করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী এবং সাংসদ মিলে দুজনে 2011-তে মুখ্যমন্ত্রী, 2014-তে সাংসদ, এরা রেল লাইনটা করতে দেয়নি। তো ঘাটালের মানুষের প্রথম রেল লাইন হবে। 1 মাসের মধ্যে আমরা রেল লাইনের কাজ শুরু করবো। আপনারা এফআইআরটা নিন, ইনভেস্টিগেশন হবে পরে, ইনভেস্টিগেশন হবে পরে, আগে তো এফআইআরটা নিন। দম ছিল না তো বলার, কারণ ওনারই তো ষড়যন্ত্র, ষড়যন্ত্রটা তো উনি করেছেন। যদি উনি ষড়যন্ত্র না করতেন তাহলে থানায় বলতেন যে আপনারা এফআইআরটা নিচ্ছেন না কেন, এফআইআরটা নিন। ওনারই তো লোকসভা, ওনারই তো ভোটার, বলেননি তো উনি। আজকে কালকে নাটক করছেন। একজন সৎ সাহসী সাংবাদিক ভীষণ দরকার, না হলে সন্দেশখালী কখনো জানতে পারতো না। আর কোনো প্রশ্ন আছে? আমার শেষ প্রশ্ন, এবং এটাও আপনার দুটো আমি প্রশ্ন করবো। এক হচ্ছে, আপনি খড়গপুরের জনপ্রতিনিধি থাকাকালীন যে সমস্ত কাজগুলো করেছেন এবং যেগুলো আন্ডার প্রসেস রয়েছে, এরপরে ঘাটাল নিয়ে আপনার কি চিন্তা ভাবনা, যেটা আপনার মনে হয়েছে যে এতদিন ধরে সেটা হয়নি, এটা হওয়া উচিত ছিল? ঘাটালের প্রথম যে রেল লাইনটা 2011-12-তে অ্যাপ্রুভড হয়েছে, রেল লাইনটা হলে বা রেল লাইনটা করবো, ভোটে জেতার 1 মাসের মধ্যে রেল লাইনের কাজটা শুরু করব। রেল লাইনের ডিজাইনও চলছে, আপনাকে বলে রাখছি, ডিজাইনও চলছে, জেনে রাখুন আপনি। তো রেল মানে লাইন ঘাটাল রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হতে চলেছে। অলরেডি তো অন্তর্ভুক্ত, 11-12 থেকে অন্তর্ভুক্ত। আপনি সাংবাদিক হিসেবে সেটাও জানেন। না না না, আমি কি বলছি, অলরেডি বিন ইনক্লুডেড, ইট ইজ ঘাটাল রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হতেই চলেছে। মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে না। 2011-তে ক্ষমতা এসছে, তবে থেকে রেল লাইনটা করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী এবং সাংসদ মিলে দুজনে 2011-তে মুখ্যমন্ত্রী, 2014-তে সাংসদ, এরা রেল লাইনটা করতে দেয়নি। তো ঘাটালের মানুষের প্রথম রেল লাইন হবে। 1 মাসের মধ্যে আমরা রেল লাইনের কাজ শুরু করব। দম থাকলে আটকে দেখা। কেন বলছি, কারণ রেল লাইন শুরু হলে বহু বেকার ছেলে মেয়ে চাকরি পাবে। এই ঘাটাল লোকসভার বহু ছেলে মেয়ে চাকরি পাবে, হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আপনি ভাবুন না, পাঁশকুড়া থেকে ঘাটাল, দাসপুর হয়ে ঘাটাল হয়ে ইরফালা হয়ে আরামবাগ, এই লম্বা লাইন 8 ঘন্টায় পৌঁছে যাবেন আপনি। ভাবতে পারছেন? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, প্যারালালি আমরা ঘাটাল মাস্টার প্রকল্পের প্রধানমন্ত্রী যে অ্যাপ্রুভ করে দিয়েছিল, প্রধানমন্ত্রী যে ঘাটাল মাস্টার প্রকল্পকে অ্যাপ্রুভ করে দিয়েছে অলরেডি 2018 এবং 2022-এর 10th জুন, সেই প্রজেক্টটা আমরা শুরু করব। সমস্ত অ্যাপ্রুভাল হয়ে গেছে, টেকনিক্যাল ফিনান্সিয়াল, এরা আটকে রেখে দিয়েছে শুধু রাজনীতি করার জন্য, শুধু ঘাটালের মানুষের সঙ্গে রাজনীতি করার জন্য এরা আটকে রেখে দিয়েছে। সেটা আমরা 1 মাসের মধ্যে শুরু করব তার কাজ। তৃতীয়, যে গোল্ড হাবটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমরা ইনভেস্টারদের সঙ্গে কথা বলবো। কথা দরকার হলে আমরা পিপিপি মডেলে কাজ শুরু করব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি মডেলে আমরা কাজ শুরু করব। আমরা গোল্ড হাবের কাজ শুরু করব, যাতে পরিযায়ী যারা আছেন বাইরে, যারা দিল্লি থাকেন, বম্বে থাকেন, ম্যাড্রাস থাকেন, গুজরাট থাকেন, তারা যেন ফিরে আসতে পারে, তারা সবাই যেন তাদের পরিবারের কাছে ফিরে আসে, এখানে থেকে সোনার কাজ করবে, সেই কাজটা করব। 4 নম্বর কাজ হলো, যে ব্রিজগুলো ভেঙে আছে, ট্যাবাগেরিয়া ব্রিজ, তেঁতুলতলা ব্রিজ, কাঁটাখেলি ব্রিজ, এই সমস্ত ব্রিজের আমরা, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেয়, এগুলো তো রাজ্য সরকার টাকা দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকায় সেই কাজগুলো আমরা ইমিডিয়েটলি শুরু করব, নদীর ওপরে শুরু করব। এছাড়া এক্সট্রা আমরা বন্দর থেকে বন্দর, এপারে বন্দর ওপারে বন্দর, সেই বন্দরের সেতু বানাবো। হ্যাঁ, না না না, রানীচক থেকে গড়ের ঘাট। ভাই তুমি লোকাল হতে পারো, আমি তোমার থেকে একটু হলেও বেশি জানি, ঠিক বললাম না ভুল বললাম? রানীচক থেকে গড়ের ঘাট, আর বন্দর থেকে ওইদিকে বন্দর, ঠিক বললাম না ভুল বললাম? লোকাল ছেলে ভুল বলছে, একটা লোকাল ছেলে হয়ে ভুল বলছে। তো বন্দর থেকে বন্দর করবো, ওখান থেকে রানীচক থেকে গড়ের ঘাট করবো, যাতে কি হবে না, মানুষ 8 ঘন্টার মধ্যে তারকেশ্বর পৌঁছে যাবে, আরামবাগ পৌঁছে যাবে। এই যে মানুষের ভয়ঙ্কর পলাশপাই ভাঙা ভাঙা বাঁশের ব্রিজ, আপনি দেখে এলেন? আমি গিয়েছিলাম গত পরশুদিনকে গিয়েছিলাম পলাশপাই, আমাকে মানুষ জোর করে টেনে নিয়ে দেখালো। আমি যাচ্ছিলাম অন্য মন্দিরেতে, এক মা বোনেরা বললো আপনাকে দেখতে হবে, আমি নিশ্চয়ই দেখবো।
আমি ওদেরকে কথা দিয়েছি যে আমরা ভোটে জেতার পরে পলাশপাড়ের ব্রিজটাও বানাবো। তো এরকম ভাবে আমাদের লোকসভাতে যতগুলো ভাঙা ব্রিজ সেগুলোকে আমরা ইমিডিয়েটলি শুরু করব। এছাড়া যে সমস্ত নতুন সেতু করতে পারলে, ব্রিজ করতে পারলে মানুষের কমিউনিকেশনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেগুলো আমরা বানাবো। এছাড়া পাঁশকুড়া থেকে ঘাটাল যে মেন রাস্তাটা তৈরি হলো, যাতে প্রধানমন্ত্রী 167 কোটি টাকা দিয়েছেন, ওনার টাকাতেই হয়েছে, ভারত সরকার টাকাতেই রাস্তাটা হয়েছে। বাট উদ্বোধন করলো কে? মুখ্যমন্ত্রী। একবার বলেও নি যে এটা কেন্দ্রের টাকা, কেন্দ্র টাকা দিয়ে রাস্তা বানালো। এরকম ভিতরে ভিতরে যত রাস্তা আছে, কেন্দ্রের যত টাকা আছে, যত প্রকল্প আছে, সমস্ত প্রকল্পকে এনে আমরা ভিতরে ভিতরে, যেখানে মানুষ এখনো, যেমন আমি বহু জায়গায় গাড়ি নিয়ে ঢুকতে পারি না, আপনারা দেখেছেন, সবঙ্গে আমি ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক নিয়েও ঢোকা যাবে না, এত উঁচু নিচু রাস্তা, তাই না? দেবরার বিভিন্ন জায়গাতে মানুষ, এত বড় বড় উঁচু নিচু রাস্তা, পিংলার বিস্তীর্ণ অঞ্চলে, মানে মাটির গর্ত এমন, সেখানে বর্ষাকালে জল জমলে মানুষ ওখানে পড়ে মারা যেতে পারে, হাত পা তো ভেঙেই যাবে। প্রসূতি মায়েরা যারা, তারা তো ওখান থেকে যেতে গেলেই তাদের ওখানে ডেলিভারি হয়ে যাবে। তো ফলে সেই সমস্ত কাজগুলো আমরা ইমিডিয়েটলি শুরু। প্রথম কাজ হবে আমাদের কমিউনিকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা। কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করলে এখানে স্বর্ণশিল্পীরা যদি ফিরে আসতে পারে, এখানেই 1,00,000 কোটি টাকার, মিনিমাম 1,00,000 কোটি টাকার স্বর্ণ শিল্প হতে পারে। একটু জানতে হবে তো, শুধু একবার আসবো, হাত নাড়বো, ভোটে জিতে যাব, আর মুখ্যমন্ত্রী সব কাজ করে দেবেন, মুখ্যমন্ত্রী ওনার হয়ে সমস্ত সুপারিশ করবেন, আর উনি তারপরে শুটিং করবেন। লোকসভায় যাওয়ার ওনার সময় নেই, 11% গেছেন না লোকসভায়, তার জন্য উনি যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে আপনি তো 11% লোকসভায় গেছেন, হিরণ এটা নিয়ে বলছে, তখন বলছে আমি তো সেলিব্রিটি সাংসদ। ভারতবর্ষের কোনো সাংসদকে বলতে শুনেছেন আজ অব্দি? মমতা ব্যানার্জিও তো ছিলেন একজন সাংসদ দীর্ঘদিন, শতাব্দী রায় তো সাংসদ ওনার দলের, ওনার দলের তো বসিরহাটের সাংসদও ছিলেন, ওনার দলের তো যাদবপুরের সাংসদও ছিলেন, শতাব্দীতে এখনো আছেন, এবারও লড়ছেন। তারা কখন? না না না, আমি কি বলছি, অলরেডি বিন ইনক্লুডেড, ঘাটাল রেল মানচিত্রে অন্তর্ভুক্ত হতেই চলেছে। মুখ্যমন্ত্রী করতে দিচ্ছে না, 2011-তে ক্ষমতায় এসছে, তবে থেকে রেল লাইনটা করতে দিচ্ছে না। মুখ্যমন্ত্রী এবং সাংসদ মিলে দুজনে 2011-তে মুখ্যমন্ত্রী, 2014 থেকে সাংসদ, এরা রেল লাইনটা করতে দেয়নি। তো ঘাটালের মানুষের প্রথম রেল লাইন হবে, 1 মাসের মধ্যে আমরা রেল লাইনের কাজ শুরু করব, দম থাকলে আটকে দেখা। কেন বলছি? কারণ রেল লাইন শুরু হলে বহু বেকার ছেলে মেয়ে চাকরি পাবে, এই ঘাটাল লোকসভার বহু ছেলে মেয়ে চাকরি পাবে, হাজার হাজার ছেলে মেয়ে চাকরি পাবে। আপনি ভাবুন না, পাঁশকুড়া থেকে ঘাটাল, দাসপুর হয়ে, ঘাটাল হয়ে, ইরফালা হয়ে আরামবাগ, এই লম্বা লাইন, 8 ঘন্টায় পৌঁছে যাবেন আপনি, ভাবতে পারছেন? এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো, প্যারালালি আমরা ঘাটাল মাস্টার প্রকল্পের প্রধানমন্ত্রী যে অ্যাপ্রুভ করে দিয়েছিল, প্রধানমন্ত্রী যে ঘাটাল মাস্টার প্রকল্পকে অ্যাপ্রুভ করে দিয়েছে অলরেডি 2018 এবং 2022-এর 10th জুন, সেই প্রজেক্টটা আমরা শুরু করব। সমস্ত অ্যাপ্রুভাল হয়ে গেছে, টেকনিক্যাল, ফিনান্সিয়াল, এরা আটকে রেখে দিয়েছে শুধু রাজনীতি করার জন্য, শুধু ঘাটালের মানুষের সঙ্গে রাজনীতি করার জন্য এরা আটকে রেখে দিয়েছে। সেটা আমরা 1 মাসের মধ্যে শুরু করব তার কাজ। তৃতীয়, যে গোল্ড হাবটা বন্ধ হয়ে পড়ে রয়েছে, আমরা ইনভেস্টারদের সঙ্গে কথা বলবো, কথা দরকার হলে আমরা পিপিপি মডেলে কাজ শুরু করব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি মডেলে আমরা কাজ শুরু করব। আমরা গোল্ড হাবের কাজ শুরু করব, যাতে পরিযায়ী যারা আছেন বাইরে, যারা দিল্লি থাকেন, বম্বে থাকেন, ম্যাড্রাস থাকেন, গুজরাট থাকেন, তারা যেন ফিরে আসতে পারে, তারা সবাই যেন তাদের পরিবারের কাছে ফিরে আসে, এখানে থেকে সোনার কাজ করবে, সেই কাজটা করব। 4 নম্বর কাজ হলো, যে ব্রিজগুলো ভেঙে আছে, ট্যাবাগেরিয়া ব্রিজ, তেঁতুলতলা ব্রিজ, কাঁটাখেলি ব্রিজ, এই সমস্ত ব্রিজের আমরা, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা দেয়, এগুলো তো রাজ্য সরকার টাকা দেয় না, সেন্ট্রাল গভর্নমেন্টের টাকা, সেই কাজগুলো আমরা ইমিডিয়েটলি শুরু করব, নদীর ওপরে শুরু করব। এছাড়া এক্সট্রা আমরা বন্দর থেকে বন্দর, এপারে বন্দর ওপারে বন্দর, সেই বন্দরের সেতু বানাবো। হ্যাঁ, না না না, রানীচক থেকে গড়ের ঘাট। ভাই তুমি লোকাল হতে পারো, আমি তোমার থেকে একটু হলেও বেশি জানি, ঠিক বললাম না ভুল বললাম? রানীচক থেকে গড়ের ঘাট,
আর বন্দর থেকে ওইদিকে বন্দর। ঠিক বললাম না ভুল বললাম? লোকাল ছেলে ভুল বলছে, একটা লোকাল ছেলে হয়ে ভুল বলছে। তো বন্দর থেকে বন্দর করবো, ওখান থেকে রানীচক থেকে গড়ের ঘাট করবো, যাতে কি হবে না মানুষ 8 ঘন্টার মধ্যে তারকেশ্বর পৌঁছে যাবে, আরামবাগ পৌঁছে যাবে। এই যে মানুষের ভয়ঙ্কর পলাশপাই ভাঙা ভাঙা বাঁশের ব্রিজ, আপনি দেখে এলেন? আমি গিয়েছিলাম গত পরশুদিনকে গিয়েছিলাম পলাশপাই। আমাকে মানুষ জোর করে টেনে নিয়ে দেখালো। আমি যাচ্ছিলাম অন্য মন্দিরেতে, এক মা বোনেরা বললো আপনাকে দেখতে হবে। আমি নিশ্চয়ই দেখবো। আমি ওদেরকে কথা দিয়েছি যে আমরা ভোটে জেতার পরে পলাশপাইয়ের ব্রিজটাও বানাবো। তো এরকম ভাবে আমাদের লোকসভাতে যতগুলো ভাঙা ব্রিজ, সেগুলোকে আমরা ইমিডিয়েটলি শুরু করব। এছাড়া যে সমস্ত নতুন সেতু করতে পারলে, ব্রিজ করতে পারলে মানুষের কমিউনিকেশনটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে, সেগুলো আমরা বানাবো। এছাড়া পাঁশকুড়া থেকে ঘাটাল যে মেন রাস্তাটা তৈরি হলো, যাতে প্রধানমন্ত্রী 167 কোটি টাকা দিয়েছেন, ওনার টাকাতেই হয়েছে, ভারত সরকার টাকাতেই রাস্তাটা হয়েছে। বাট উদ্বোধন করলো কে? মুখ্যমন্ত্রী। একবার বলেও নি যে এটা কেন্দ্রের টাকা, কেন্দ্র টাকা দিয়ে রাস্তা বানালো। এরকম ভিতরে ভিতরে যত রাস্তা আছে, কেন্দ্রের যত টাকা আছে, যত প্রকল্প আছে, সমস্ত প্রকল্পকে এনে আমরা ভিতরে ভিতরে, যেখানে মানুষ এখনো, যেমন আমি বহু জায়গায় গাড়ি নিয়ে ঢুকতে পারি না, আপনারা দেখেছেন, সবঙ্গে আমি ধান ক্ষেতের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, বাইক নিয়েও ঢোকা যাবে না, এত উঁচু নিচু রাস্তা, তাই না? দেবরার বিভিন্ন জায়গাতে মানুষ, এত বড় বড় উঁচু নিচু রাস্তা, পিংলার বিস্তীর্ণ অঞ্চলে, মানে মাটির গর্ত এমন, সেখানে বর্ষাকালে জল জমলে মানুষ ওখানে পড়ে মারা যেতে পারে, হাত পা তো ভেঙেই যাবে। প্রসূতি মায়েরা যারা, তারা তো ওখান থেকে যেতে গেলেই তাদের ওখানে ডেলিভারি হয়ে যাবে। তো ফলে সেই সমস্ত কাজগুলো আমরা ইমিডিয়েটলি প্রথম কাজ হবে আমাদের কমিউনিকেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার বিল্ড আপ করা। কমিউনিকেশন ইনফ্রাস্ট্রাকচার বিল্ড করলে এখানে স্বর্ণশিল্পীরা যদি ফিরে আসতে পারে, এখানেই 1,00,000 কোটি টাকার, মিনিমাম 1,00,000 কোটি টাকার স্বর্ণ শিল্প হতে পারে। একটু জানতে হবে তো, শুধু একবার আসবো, হাত নাড়বো, ভোটে জিতে যাব, আর মুখ্যমন্ত্রী সব কাজ করে দেবেন, মুখ্যমন্ত্রী ওনার হয়ে সমস্ত সুপারিশ করবেন, আর উনি তারপরে শুটিং করবেন। লোকসভায় যাওয়ার ওনার সময় নেই, 11% গেছেন না লোকসভায়, তার জন্য উনি যখন সংবাদ মাধ্যম প্রশ্ন করে যে আপনি তো 11% লোকসভায় গেছেন, হিরণ এটা নিয়ে বলছে, তখন বলছে আমি তো সেলিব্রিটি সাংসদ। ভারতবর্ষের কোনো সাংসদকে বলতে শুনেছেন আজ অব্দি? মমতা ব্যানার্জিও তো ছিলেন একজন সাংসদ দীর্ঘদিন, শতাব্দী রায় তো সাংসদ ওনার দলের তো বসিরহাটের সাংসদও ছিলেন, ওনার দলের তো যাদবপুরের সাংসদও ছিলেন, শতাব্দীতে এখনো আছেন, এবারও লড়ছেন। তারা কখনো বলেছেন যে তারা সেলিব্রিটি সাংসদ? আমি শুনিনি কখনো। উনি নতুন টার্মিনোলজি শুরু করলেন ভারতবর্ষের ইতিহাসে, যে সাংসদ